মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসে জয়েন ডেট আজ। অফিসে পা রাখতেই রফিক সাহেব বলে উঠলেন, এ কি নীরা, তোমাকে তো চেনাই যাচ্ছে না। শুকনা পাটকাঠি থেকে এরকম আটার বস্তা কী করে হলে? তার কথাটা তখন মনে দাগ কাটল। পরবর্তীতে পাশের আপা বলে উঠলেন, কি ব্যাপার, আগে তো কত সুন্দর লাগতো, এখন তো বেবির 6 মাস বয়স হয়ে গেছে। এখন বেবিকে ফিডারের পাশাপাশি বাইরের খাবার দিবি আর নিজের খাবারটা কমানোর চেষ্টা করবি। হঠাৎ খুব খারাপ লাগলো। সত্যিই কি আমি দেখতে এত বাজে হয়ে গেছি? সত্যি কি আমি অনেক খেয়ে ফেলছি? অফিসে সারাদিন সবার সমস্ত কথা শুনলাম। সবাই যেন কীরকম অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে। আগে অফিসে গেলে নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিতাম। চোখে কাজল, আইল্যাশ, আইলাইনার, লিপস্টিক ছোট একটা টিপে সুন্দর করে এলোমেলো চুলে নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করতাম। কিন্তু এখন সেই সময় কোথায়? নিজের বাচ্চাকে সামলাতে সামলাতেই কাহিল হয়ে পড়ছি। অফিসে সবাই আমাকে দেখে মিটিমিটি হাসছিল। একে অপরের মধ্যে আমাকে নিয়ে অনেক সমালোচনা করছিল। সেসব কথা শুনেও যেন শুনলাম না। বাড়িতে গিয়ে শুনলাম যে আগামীকাল একটি বিয়ের দাওয়াত আছে। তো সেই দাওয়াতে যাওয়ার জন্য সব কিছু তোড়জোড় করছি। আগে কোথাও একটা দাওয়াত হলে নিজেকে নিয়ে চিন্তা করতাম, কিভাবে সাজবো, কি পরবো, কি না পরবো, নিজেকে নিয়ে ভেবেই সময় চলে যেত। আর নিজেকে খুব সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতাম। কিন্তু এখন কোথাও যাওয়ার আগে চিন্তা করতে হয় বাবুকে খাওয়াতে হবে, বাবুর জন্য এক্সট্রা খাবার নিয়ে যেতে হবে যেন বাইরে গেলে কোনো অসুবিধা না হয়। বাবুর ডাইপার নিতে হবে, ওয়েস্পার নিতে হবে, ফিডার নিতে হবে, একটা ছাড়া 2টা পোশাক নিতে হবে যদি বাবু নষ্ট করে ফেলে। এই সমস্ত কিছু গোছাতে গোছাতে নিজেকে আর সাজানোর সময় কোথায়? তারপরও স্বামী এসে বলবে, এখনও রেডি হওনি, এখন পর্যন্ত রেডি হতে পারোনি। সত্যি তোমরা মেয়েরা যে কি করো, তোমাদের মেয়েদের যে কেন এত সময় লাগে আল্লাহ মাবুদ জানে। পুরুষেরা সহজে আসলে নারীর সমস্যা বোঝে না। তারপর এত গরমের মধ্যে কি পরবো, বাবুর যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য চুলগুলোকে খুব সুন্দর করে বেঁধে নিলাম। সেই আগের মতো জর্জেট কোনো গর্জিয়াস ড্রেস এখন আর পরতে পারি না, বাবুর অসুবিধা হবে বলে। এই কথাটা ভেবে খুব সিমসাম সাধারণ পোশাক পরি। এর মাঝেও চোখ পড়ল মায়ের দেওয়া সবুজ কাতান শাড়িটার দিকে। ওই শাড়িটা পরাতে স্বামী হঠাৎ রুমে ঢুকে বলল, এটা কি পরেছো? মোটা হাতি লাগছে একবারে, সবুজ হাতি। তার কথাটা শুনে চোখের কোণে অশ্রু জমা হলো। তাকে কোনো প্রতিবাদ করলাম না, চুপচাপ তার কথাটা মেনে নিলাম। তারপর নিজে রেডি হয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালাম। তার পছন্দ হলো না। তখন আবার রুমে গিয়ে একটি টাঙ্গাইল শাড়ি পরে বের হলাম। তখনও সে সেই জিনিসটা স্বাভাবিকভাবে নিল না। তাকে উত্তরে বললাম, খুব গরম তো, বাবুর অসুবিধা হতে পারে, এই পোশাকটাই পরি। দাওয়াতে যাওয়ার পর সবাই কেমন যেন অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। সবার চোখে কেমন বুড়ি হয়ে গেছি। হঠাৎ এক ভাই আসলো ছবি তোলার জন্য। স্বামীর পাশে দাঁড়িয়ে যখন ছবি তুলব তখন সে আমাকে বলেই ফেললো, তুমি তো ছবির ফ্রেমে আঁটছো না, স্বামীর থেকে তোমাকে বয়সে বড় লাগছে, নিজেই কি সারাদিন সব খেয়ে ফেলো, স্বামীকে কি কোনো খাবার দাও না? তার কথাটা শুনেও খুব কষ্ট পেলাম, কিন্তু কিচ্ছু বললাম না। চাচাতো বোন এসে বলল, কি রে, কি হলো তোর? সেই শরীর, সেই ফিটনেস কোথায় তোর এখন? হঠাৎ করে এত চেঞ্জ কিভাবে হলো? তাকে বললাম, আপু, বাবু হওয়ার সময় যে শরীরটা মুটিয়ে গেছে, এখন আর সেটা ঠিক করতে পারিনি, এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তখন সে আমাকে বলল, এখন বাচ্চাকে আউট খাবার দিয়ে নিজের শরীরের যত্ন নিয়ে নিজের দিকে খেয়াল কর, নিজের খাবার পরিমাণটা কমিয়ে আন। খুব খারাপ লাগতো সবাই যখন এই সমস্ত কথা বলতো। এই সব কিছুর মাঝে আমার মা আমাকে জড়িয়ে ধরে বলল, কই আমার রাজকুমারী, সবচেয়ে সুন্দর লাগছে তোকে। সকলের কথার মাঝে এই কথাটা শুনে তখন মনোবল পেলাম, ভালো লাগলো। কিছুদিন এইভাবেই কেটে গেল। সবার কাছে অপমানিত হলাম। সবাই শুধু আমার শরীর নিয়ে কথা বলতো, খোঁটা দিত। একদিন হঠাৎ স্বামী অফিস থেকে বাসায় ফেরার পর তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে তার পাশে এসে বসলাম। তখন সে বাবুকে কোলে নিয়ে আদর করতে শুরু করলো। কিছুক্ষণ পর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা
তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? তখন সে আমাকে বলল, দূর পাগলি, কেন ভালোবাসবো না? পরে আমি বললাম, না, সবসময় মোটা মোটা বলো, আমি এত মোটা, এই সেই, আমার জন্য তুমি মানুষের কাছে মুখ দেখাতে পারো না আমার শরীর স্বাস্থ্যের জন্য। তখন সে আমাকে বলল, আরে এরকম কিছুই না, আমি এই জিনিসটা বুঝতেই পারিনি যে আমার এই কথাটাতে তুমি বডি শেমিংয়ে পড়ে যাচ্ছ। তখন আমি বললাম যে না, বডি শেমিং না, একটা মেয়েই জানে যে একটা মাতৃত্ব, মেয়ে থেকে মা হওয়া কতটা কষ্টের এবং কতটা কঠিন জার্নি। সন্তানকে 10 মাস নিজের মধ্যে ধারণ করা, তার জন্মের পর নিজের সিজারিয়ান কত প্রবলেম থাকে, সেই সমস্ত প্রবলেম কাটিয়ে ওঠা, বেবিকে ফিডিং করানো, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, বাচ্চা কাঁদলে রাতের ঘুম হারাম হয়ে যায়, এমন কত রাত চলে যায় দু চোখের পাতা এক করতে না পারা, এটাই একজন মা। স্বামী আমার সমস্ত কথাগুলো শুনে আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে সে ইতস্ত বোধ করছে। তাকে দেখে আমি বুঝলাম যে সে এই ব্যবহারের জন্য লজ্জিত। তখন সে আমার হাত দুটো ধরে বলল, দেখো নীরা, যা করেছি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এই সমস্ত কথায় তুমি এত আঘাত পাবে, আমাকে ক্ষমা করে দাও। তো ওই যে তুমি বললে আমি নাকি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে এখন আগের চেয়ে আরও অনেক বেশি ভালোবাসি, কারণ আগে তুমি ছিলে আমার স্ত্রী আর এখন তুমি আমার সন্তানের মা। তার কথাটা শুনে চোখের কোণে অশ্রু জমা হলো। চোখ মুছতে মুছতে তাকে বললাম, এভাবে বলা তোমার উচিত হয়নি। এই পৃথিবীতে সকলের দেওয়া সমস্ত আঘাত একটা মেয়ে সহ্য করতে পারে, কিন্তু একজন পুরুষের দেওয়া আঘাত কখনো নারী সহ্য করতে পারে না। তার প্রিয় মানুষের থেকে কখনো সে কষ্ট আশা করে না, তাই নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। সে আমাকে বুকে জড়িয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমিও মুচকি হাসি দিয়ে সব ভুলে গেলাম। আসলে একটা মেয়েদের জীবনে স্ট্রাগল করতে হয়, তা না হলে পরিবারের কারোর মন জয় করা যায় না। আর এই সমস্ত স্ট্রাগলের মধ্যে যদি প্রিয় মানুষটা পাশে থাকে, পরিবারের আপনজনগুলো পাশে থাকে, তাহলে কোনো লড়াই মেয়েদের জীবনে কঠিন হতে পারে না। সমস্ত লড়াই সে হাসি মুখে জয় করে আসতে পারে, সমস্ত পরিস্থিতিতে সে জয়ী হয়ে আসতে পারে। আর তার চেয়ে বড় কথা, বডি শেমিং বর্তমান যুগে একটা সামাজিক ব্যাধি। কাউকে কখনো কারো শরীর স্বাস্থ্য নিয়ে, কারো ফিটনেস দিয়ে খোঁটা দেবেন না, কারণ কখনো কেউ চায় না আনফিট থাকতে, কেউ চায় না কালো থাকতে। আচ্ছা আপনারাই বলেন তো, এই দুনিয়াতে যদি কালো মানুষ না থাকতো, সুন্দরের কোনো কদর থাকতো? যদি রাত না থাকতো, দিনের কোনো কদর থাকতো? মোটা মানুষ না থাকতো, কুৎসিত মানুষ না থাকতো, তাহলে ফিট মানুষের, সুন্দর মানুষের কোনো মূল্য থাকতো? এই দুনিয়াতে সমস্ত কিছুই একে অপরের পরিপূরক, তাই কখনো কাউকে বডি শেমিং করবেন না। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।